কাহিনী শুরু হয় ওয়াল্টার নামের একটা ছোট্ট ছেলেকে দেখানো হয়। তার পাশে বিছানায় শুয়েছিল তার অসুস্থ যমজ বোন, নাম এপারলি। এপারলি দুর্বল গলায় ওয়াল্টারকে বলে, ওয়াল্টার, আমার সময় এসে গেছে, এবার ওরা আমায় নিয়ে যাবে। ওয়াল্টার কেমন যেন ভয় পেয়ে যায়। সে কোনোভাবেই তার বোনকে হারাতে চায় না, কিন্তু শেষ পর্যন্ত এপারলি অসুস্থতার কারণে মারা যায়। তার মৃত্যুর পরই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎই চারপাশের আবহাওয়া বদলে যায়। ওয়াল্টার নিজের চোখের সামনে এমন একটা দৃশ্য দেখে যা তাকে সারা জীবনের জন্য বদলে দেয়। সে দেখে এপারলির আত্মা তারই মৃতদেহের পাশে দাঁড়িয়ে আছে। আত্মাটা যেন বিভ্রান্ত হয়ে নিজের নিথর শরীরটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যেতে শুরু করে। আত্মাটা যতই ফিরে আসার চেষ্টা করুক না কেন, সেই অজানা শক্তি তাকে বাড়ি থেকে দূরে, আরও দূরে টেনে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত একটা অন্ধকার রহস্যময় জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়। আবহাওয়া আবার স্বাভাবিক হয়। এই দৃশ্যটা ওয়াল্টারের মনে গভীর ছাপ ফেলে। দৃশ্য পাল্টায়, সময়ও পাল্টায়। ওয়াল্টার অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু এখনও সে তার বোনকে ভুলতে পারেনি। বরং মৃত মানুষদের সঙ্গে যোগাযোগ করার প্রতি তার একটা নেশার মতো তৈরি হয়েছে। তার বিশ্বাস সেও তার মৃত বোনের সঙ্গে কখনো না কখনো যোগাযোগ করতে পারবে। সে একদিন এমন একটা অনুষ্ঠানে যায় যেখানে একদল মানুষ মৃত ব্যক্তিদের আত্মার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার দাবি করছিল। তারা একটোপ্লাজম দেখিয়ে মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করছিল যে মৃতদের সঙ্গে কথা বলা সম্ভব। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর সে লুকিয়ে লুকিয়ে ওই মানুষগুলোর কথোপকথন শুনে ফেলে এবং বুঝতে পারে ওই লোকগুলো সব নাটক করছিল। তারা কোনো আত্মার সঙ্গে যোগাযোগ করতে পারে না। ওয়াল্টার আর তার বন্ধু ফ্র্যাঙ্ক একসাথেই স্পিরিচুয়ালিস্ট সোসাইটিতে কাজ করত। স্পিরিচুয়াল সোসাইটি অর্থাৎ সেখানে আত্মা সম্পর্কে বা তন্ত্রমন্ত্র, ভূত প্রেত ইত্যাদি সম্পর্কে অনেক আলোচনা হতো। ফ্র্যাঙ্ক সবসময় ওয়াল্টারকে সাহায্য করার চেষ্টা করত, কিন্তু ওয়াল্টারের এই মৃত বোনকে ফিরিয়ে আনার নেশা দেখে ধীরে ধীরে সে ক্লান্ত হয়ে পড়েছিল। যাই হোক, ওয়াল্টার স্পিরিচুয়ালি সোসাইটিতে পৌঁছে দেখে একজন পেইন্টার, যার নাম মারিয়ানা, সে নিজের কিছু আঁকা ছবি নিয়ে এসেছে। সে সোসাইটিদের সদস্যদের বোঝানোর চেষ্টা করছিল, আমি কাজিয়ার পুরনো একটা বাড়িতে একটা ঘরে ভাড়া থাকি। সেখানে থাকার পর থেকে আমি কিছু অদ্ভুত দৃশ্য দেখতে পাই। সেই দৃশ্যগুলোই আমি ছবিতে আঁকার চেষ্টা করেছি। কাজিয়াকে এক শক্তিশালী ডাইনি বলে মনে করা হতো। সোসাইটির সদস্যরা এই সব কথায় তেমন একটা গুরুত্ব দেয় না। তাদের মনে হয় মারিয়ানার হয়তো কোনো মানসিক সমস্যা আছে। ওয়াল্টার একটা ক্লাবেও কাজ করত। সে একদিন কাজ করতে করতে সেখানে একটা অচেনা লোকের কিছু কথোপকথন শুনে ফেলে। লোকটা বলছিল একটা নাকি অদ্ভুত জঙ্গল আছে যেখানে জীবিত মানুষেরা মৃতদের জগতের সঙ্গে যোগাযোগ করতে পারে। এ কথা শুনে ওয়াল্টার নিজেকে আটকাতে পারে না। লোকটার কাছে গিয়ে সাহায্য চায়। লোকটা তাকে একটা ঘরে নিয়ে যায় এবং কিছু টাকার বিনিময়ে একটা ছোট শিশি দিয়ে বলে, এটা এক ধরনের বিশেষ ক্যাকটাসের ফুল থেকে তৈরি করা হয়েছে, আমরা এটাকে বলি লিকুইড গোল্ড। এবং ওই লোকটা ওয়াল্টারকে সতর্ক করে বলে, এটা খাওয়ার পরে তুমি একটা জঙ্গল দেখতে পাবে, ভুলে যেও না। জঙ্গলে যাই দেখো না কেন, কোনো ঝামেলা করার চেষ্টা করো না, কোনো কিছুকে বদলানোর চেষ্টা করো না, যেমন আছে তেমনই থাকতে দাও। ওই জঙ্গলটা সাধারণ কোনো জঙ্গল নয়, ওটাকেই বলে নরক বা জাহান্নাম বা হেল। ওয়াল্টার দেরি করে না, তাড়াতাড়ি সেটা পান করে ফেলে এবং কিছুক্ষণ পর তার চারপাশে পৃথিবী যেন বদলে যেতে শুরু করে। সে অনুভব করে যেন এক অন্য জগতে পৌঁছে গেছে সে হঠাৎ দেখতে পায় তার ঘরের মধ্যেই একটা দরজা দেখা যাচ্ছে। দরজার ওই পারে একটা রহস্যময় অন্ধকার জঙ্গল। ঘরে তখন ওয়াল্টার ছাড়া আর কেউ নেই। দরজাটা দেখে সে ভয় পেয়ে যায়। ভেতরে ঢুকবে কি ঢুকবে না বুঝতেই পারছিল না। ঠিক তখনই ওই জঙ্গল থেকে কিছু গাছের শিকড় তার হাত পা জড়িয়ে ধরে এবং তারপর জোর করে তাকে সেই দরজার ভেতরে টেনে নিয়ে যায়। ওয়াল্টার নিজেকে এক অদ্ভুত সুন্দর রহস্যময় অন্ধকার জঙ্গলে আবিষ্কার করে। জঙ্গলটা অদ্ভুত হলেও কেমন যেন ভয়ানক। চারদিকে মৃত মানুষের আত্মারা ঘুরে বেড়াচ্ছিল। চারপাশে অবাক হয়ে দেখতে থাকে। ঠিক তখনই একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়, কেউ যেন গান গাইছে। ওয়াল্টার সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা আর অন্য কারো গলা নয়, এটা তার বোন এপারলির গলা। সে আওয়াজের দিকে ছুটে যায় এবং কিছুক্ষণ পর সত্যি সে তার বোনকে দেখতে পায়। এপারলিকে ঠিক সেই রকমই দেখাচ্ছিল যেমন তাকে মৃত্যুর আগে সে শেষবার দেখেছিল। ওয়াল্টার অবাক হয়ে যায়, কিন্তু সে কিছু বলার আগেই গাছের কাণ্ড আর শিকড় তাকে জড়িয়ে ধরে এবং মুহূর্তের মধ্যে তাকে সেই জঙ্গল থেকে টেনে বের করে আবার
মানুষের জগতে ফিরিয়ে দেয়। বাস্তবে ফিরেই ওয়াল্টার দৌড়ে ফ্র্যাঙ্কের কাছে যায় এবং ফ্র্যাঙ্ককে গিয়ে সব ঘটনা খুলে বলে। সে উত্তেজিত হয়ে বলে, আমি লিকুইড গোল্ড খেয়েছিলাম, আমি আমার মৃত বোনকে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি, ও ওখানে আটকে আছে, ওর সাহায্য দরকার। ফ্র্যাঙ্ক সব কথা শোনে এবং শুনে ভাবে ওয়াল্টার হয়তো কোনো নেশা জাতীয় জিনিস খেয়েছে, এই কারণেই ভুলভাল কথা বলছে। সে ওয়াল্টারের কথা বিশ্বাস করতে চায় না। ওয়াল্টার আবার সেই রহস্যময় লোকটার কাছে ফিরে যায় এবং আরও একবার লিকুইড গোল্ড খেয়ে ফেলে এবং আবার সেই অদ্ভুত জঙ্গলে পৌঁছে যায়। সেখানে ঘুরতে ঘুরতে হঠাৎ সে মারিয়ানাকেও দেখতে পায়, যে কিনা কাজিয়ার বাড়ির ছবি, মানে ওই ডাইনিটার বাড়ির ছবি আঁকছিল, যেটার নাম উইচ হাউস। অদ্ভুত ব্যাপার, ওয়াল্টার মারিয়ানার সঙ্গে কথাই বলতে পারে না। এরপর ওয়াল্টার আবার এপারলিকে দেখতে পায়। এতদিন পর নিজের বোনকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আবেগে ভেঙে পড়ে ওয়াল্টার। সে তার বোনকে বলে, তুমি জানো, তুমি চলে যাওয়ার পর আমি পিয়ানো বাজানোই ছেড়ে দিয়েছি। আমার জীবনের একটাই লক্ষ্য, তোমার সাথে আবার দেখা করা। এপারলি চুপচাপ তার কথা শুনতে থাকে। ঠিক তখনই জঙ্গলের গাছপালার কাণ্ড আর শিকড় আবার ওয়াল্টারকে টেনে নিয়ে যেতে শুরু করে। ওয়াল্টার আতঙ্কিত হয়ে পড়ে। সে এপারলির হাত শক্ত করে ধরে বলে, এপারলি, আমার সাথে চলো প্লিজ। কিন্তু এপারলি মাথা নেড়ে শান্তভাবে বলে, এটা আর সম্ভব নয়। ওয়াল্টার কিছুতেই তার হাত ছাড়তে চাইছিল না। টানাটানির এক পর্যায়ে এপারলির পোশাকের একটা অংশ ছিঁড়ে ওয়াল্টারের হাতে চলে আসে। মুহূর্তের মধ্যেই ওয়াল্টার আবার মানুষের জগতে ফিরে আসে এবং ফিরে এসেই সে অবাক হয়ে যায়, কারণ তার হাতের মুঠোয় এখনো ছেঁড়া কাপড়ের টুকরা রয়ে গেছে। সুতরাং সে যা দেখেছে সেগুলো তার স্বপ্ন বা কল্পনা ছিল না, বাস্তব ছিল। সত্যি সত্যি সে নরক বা জাহান্নামে গিয়েছিল এবং সেখানে গিয়ে নিজের বোনের সঙ্গে দেখা করে এসেছে। ওয়াল্টার আর সময় নষ্ট করে না। কাজিয়া অর্থাৎ সেই ডাইনিকে নিয়ে লেখা বিভিন্ন বই পড়তে শুরু করে। পড়তে পড়তে জানতে পারে কাজিয়া এমন এক উপায় খুঁজে পেয়েছিল যার সাহায্যে এক জগৎ থেকে আরেকটা জগতে যাওয়া সম্ভব ছিল। কিন্তু জাদুবিদ্যার চর্চার অভিযোগে মানুষ তাকে ভয় পেতে শুরু করে। শেষ পর্যন্ত কাজিয়াকে প্রচণ্ড অত্যাচার করে মানুষজন তাকে তার বাড়িতেই ফাঁসিতে ঝুলিয়ে দেয়। আরও অদ্ভুত বিষয় হলো, মৃত্যুর 3 দিন পর তার মৃতদেহ রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। কে বা কারা কাজিয়ার মৃতদেহটা নিয়ে গিয়েছিল তার কখনো জানাই যায়নি। তো যাই হোক, এইসব জানার পর ওয়াল্টার আরও নিশ্চিত হয়ে যায় যে উইচ হাউসের সঙ্গে অন্য কোনো জগতের সম্পর্ক আছে। সে সিদ্ধান্ত নেয় সে নিজেই যাবে সেখানে। তবে যাবার আগে সে আবার সেই সোসাইটিতে যায় এবং সেখানকার একজনকে গিয়ে বলে, লিকুইড গোল্ড কেনার জন্য কিছু অর্থ চাই আমার। লোকটা তার কথা শুনে বিরক্ত হয়ে যায় এবং বলে, আমার মনে হয় তুমি নেশা জাতীয় জিনিসে আসক্ত হয়ে পড়েছ। আজ থেকে তুমি আর স্পিরিচুয়ালি সোসাইটি সদস্য নও। কথাটা শুনে ওয়াল্টার ভেঙে পড়ে। হতাশ মনে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার চোখে পড়ে মেঝেতে পড়ে থাকা মারিয়ানার আঁকা উইচ হাউসের ছবিটা। এটা দেখে ওয়াল্টারের মনে হয় হয়তো সমস্ত ঘটনার সাথে এই বাড়িটার কোনো সম্পর্ক আছে। সেদিন রাতের বেলায় ওয়াল্টার উইচ হাউসে পৌঁছে যায় এবং সেখানে একটা ঘর ভাড়া নেয়। বাড়িটা ছিল অত্যন্ত পুরনো, চারিদিকে ধুলো, মাকড়সার জাল, ইঁদুর আর বাদুড়ের উপদ্রব। বাড়ির ছাদ থেকে কালো রঙের জল চুয়ে চুয়ে পড়ছিল। ওয়াল্টার বাড়ির ভেতরে আর আশেপাশটা ঘুরে দেখতে শুরু করে। হঠাৎ দেখা যায় মানুষের মুখের মতো চেহারাওয়ালা একটা বিশ্রী দেখতে ইঁদুর তার ঘরের তার কেটে দিচ্ছে। মুহূর্তের মধ্যেই পুরো ঘরটা অন্ধকার হয়ে যায়। ওয়াল্টার কিছুটা ভয় পেলেও নিজেকে সামলে নেয়। সে একটা লণ্ঠন জ্বালিয়ে আগুনের আলোয় মৃতদেহদের সঙ্গে যোগাযোগের ওপর একটা লেখা বই পড়তে শুরু করে। বইয়ের লেখাগুলো সে জোরে জোরে পড়ছিল, যেন কোনো মন্ত্র উচ্চারণের মতো। কিন্তু হঠাৎ কোত্থেকে একটা অদৃশ্য কণ্ঠস্বর ভেসে আসে। সেই কণ্ঠস্বরটা বলে, এখানে কি করছো? একটা বিশেষ চাবি আছে যেটা মৃতদের জগৎ থেকে কাউকে এই জগতে ফিরিয়ে আনতে পারে। ওয়াল্টার চমকে ওঠে। লণ্ঠন হাতে নিয়ে সেই শব্দটা খুঁজতে বের হয় কোত্থেকে আসছে। পুরো বাড়ি খুঁজে ফেলে কিন্তু কাউকে দেখতে পায় না। তবু অন্ধকারের এক কোণে অস্পষ্টভাবে একটা ভয়ঙ্কর ছায়া মূর্তিকে দেখতে পায়। ওয়াল্টারের দিকেই চেয়ে আছে, চোখ জল জল করছে। আসলে ওয়াল্টার এই বাড়িতে এপারলিকে ফিরিয়ে আনার আশাতেই এসেছে, কিন্তু বাস্তবে এই বাড়িটা শুধুমাত্র একটা অভিশপ্ত বাড়ি ছিল। বাড়ির দেওয়ালে কেমন যেন অদ্ভুত সব চিহ্ন আঁকা, যেগুলো অর্থ ওয়াল্টার বুঝতে পারে না। সেদিন রাতেই ঘুমানোর সময় হঠাৎ তার ঘুম ভেঙে যায়। বুঝতে পারে তার শরীরটা অবশ হয়ে গেছে, নড়তেও পারছে না, চিৎকারও করতে পারছে না। ঠিক তখনই সে দেখে সেই জ্বলন্ত চৌকালা ভয়ঙ্কর প্রাণীটা তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে, আর তার পাশে রয়েছে
সেই মানুষের মুখওয়ালা ইঁদুরটা। আচ্ছা, এখানে মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে মানুষের মুখওয়ালা ইঁদুর কেমন করে হতে পারে। ব্যাপার হলো, এই পুরো জায়গাটা অশুভ এবং অভিশপ্ত। এখানে এরকম অনেক পৈশাচিক প্রাণী বসবাস করে যেগুলো প্রেত, পিশাচ ইত্যাদি ছায়ায় বড় হয়েছে এবং এই জন্য এরকম ভয়ঙ্কর রূপ। আর ওই জ্বলন্ত চোখওয়ালা পিশাচটা হলো কাজিয়া মেসন, যে মৃত্যুর পরেও অশুভ শক্তির সাহায্যে বেঁচেছিল। আর ওই বিভৎস ইঁদুরটাও একটা মানুষই ছিল। বেঁচে থাকতে তার নাম ছিল ব্রাউন জেনকিন। দুজনেই ধীরে ধীরে ওয়াল্টারের দিকে এগিয়ে আসছিল। ওয়াল্টার ভয়ে কাঁপতে শুরু করে, আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। হাঁপাতে হাঁপাতে উঠে বসে বুঝতে পারে পুরো ঘটনাটাই একটা দুঃস্বপ্ন ছিল। সে আবার লিকুইড গোল্ড নিয়ে আসে এবং উইচ হাউসের ভেতরেই সেটা খেয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যে সেই রহস্যময় দরজাটা আবার খুলে যায়। ওয়াল্টার এবার তাড়াতাড়ি সময় নষ্ট না করে মৃতদের সেই জঙ্গলটাতে ঢুকে পড়ে, যেটাকে নরক বা জাহান্নাম বলে। এপারলিকে খুঁজতে শুরু করে, কিন্তু বড় একটা ভুল করে ফেলে। শুধু ওয়াল্টার নয়, কাজিয়া এবং ব্রাউন জেনকিনও তার পিছু পিছু সেখানে ঢুকে পড়ে। সেই জঙ্গলটার স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পর এপারলি ওয়াল্টারের সামনে এসে উপস্থিত হয়। সে বলে, দাদা, তোমার এখানে আসা উচিত হয়নি, তুমি সব কিছু নষ্ট করে ফেলেছ। ওয়াল্টার কিছু বুঝতে পারে না কি নষ্ট করেছি। ওয়াল্টারের একটাই লক্ষ্য, নিজের বোনকে জীবিত মানুষদের জগতে ফিরিয়ে নিয়ে যাওয়া। কাজিয়া তাদেরকে খুঁজে পায়। ওয়াল্টার আর এপারলি ভয়ে দৌড়তে শুরু করে, বেশিক্ষণ পালাতে পারে না। কাজিয়া ওয়াল্টারকে ধরে ফেলে এবং এরপর সে ওয়াল্টারের কাছে এগিয়ে এসে ওয়াল্টারকে চুমু খায়। বোঝো ব্যাপার, মানে পিশাচিনি হয়েছে তো ও স্বভাব যায়নি। যাই হোক, মুহূর্তের জন্য ওয়াল্টার কেমন যেন অসহায় হয়ে পড়ে, তবে এপারলি কোনোভাবে তাকে কাজিয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। ঠিক তখনই ওয়াল্টার আবার বাস্তব জগতে ফিরে আসে। সে চোখ খুলে দেখে এপারলি তার পাশেই শুয়ে আছে। ওয়াল্টার তো আনন্দে আত্মহারা হয়ে যায়। এতদিনে তার উদ্দেশ্য সফল হয়েছে, তার বোনকে সে আবার বাস্তব জগতে ফিরিয়ে আনতে পেরেছে। বিশ্বাসই করতে পারছিল না যে এতদিন পর তার বোন সত্যি তার কাছে ফিরে এসেছে। কিন্তু এপারলির মুখে কোনো আনন্দ ছিল না, তাকে কেমন চিন্তিত দেখাচ্ছিল। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, ঘরের ভেতরে ব্রাউন জেনকিনও এসে গেছে। সে কর্কশ গলায় চিৎকার করে বলে, ওয়াল্টার, এবার তো মরতে হবে, তোমার আর রক্ষে নেই। এই কথা শোনা মাত্র ওয়াল্টার আর এপারলি দৌড়ে পালাতে শুরু করে। ওয়াল্টার সোজা সেই ঘরে যায় যেখানে মারিয়ানা থাকতো। সে দরজা ধাক্কা দিয়ে বলে, আমি প্রচণ্ড বিপদে পড়েছি, দয়া করে আমাকে সাহায্য করুন, আমার কথা শুনুন। মারিয়ানা তাদেরকে ভেতরে ঢুকতে দেয়। এরপর সে ওয়াল্টারের দিকে তাকিয়ে বলে, তুমি কি কাজিয়ার বইটা পড়েছিলে, তাই না? তুমি জানো সে একসময় বাড়িতে থাকতো, ঠিক তোমার ঘরটাতেই থাকতো, তুমি যে ঘরে থাকো। আমি এখনও তার উপস্থিতি অনুভব করতে পারি। সে আরও বলে, কাজিয়াকে ভয়ঙ্করভাবে নির্যাতন করা হয়েছিল। তার শরীরে সূচ ফুটিয়ে দেখা হতো যে রক্তপাত হয় কিনা, এবং এসব কারণে কাজিয়ার আত্মা এখনও শান্তি পায়নি। আমি যখনই ছবি আঁকি, অনেক সময় মনে হয় কাজিয়া আমাকে বাধ্য করছে আঁকতে, কারণ আমি এমন সব দৃশ্য দেখতে পাই যা তোমার মতো সাধারণ মানুষ দেখতে পায় না। কথা বলতে বলতেই মারিয়ানা হঠাৎ এপারলির দিকে তাকায়। তার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। সে ভয়ে বলে ওঠে, এটাকে, এই মেয়েটাকে আমি আগেও দেখেছি। এরপর সে নিজের আঁকা ছবিগুলো বের করে আনে। সবগুলোই ত্রিভুজা আকৃতির ক্যানভাসে আঁকা। একটা ছবিতে এপারলিকে সে দেখায় এবং অন্য ছবিগুলোতে কাজিয়া, ওয়াল্টার এবং উইচ হাউসেরও ছবি ছিল। ওয়াল্টার অবাক হয়ে যায়। মারিয়ানা তো তাকে কখনো দেখেইনি, তাহলে মারিয়ানা কি করে ওয়াল্টারের ছবি এঁকেছে আগেই? মারিয়ানা ছবিগুলো পাশাপাশি সাজিয়ে রাখে এবং একটা ভয়ঙ্কর সত্য জানা যায়। সব ছবিগুলো একসাথে মেলালে দেখা যায় কাজিয়া আর এপারলি এক পাশে আছে, কারণ তারা দুজনেই মৃত আত্মা, আর ওয়াল্টার আলাদা হয়ে দাঁড়িয়ে আছে, কারণ ওয়াল্টার এখনো জীবিত। পেছনে আঁকা ছিল উইচ হাউসটা। মারিয়ানা আতঙ্কিত হয়ে ওয়াল্টারকে বলে, তুমি এই বাড়িতে সেই দরজাটা খুলেছ? ওয়াল্টার বলে, হ্যাঁ। মারিয়ানা বলে, কাজিয়া তোমার পিছু নিয়েই জগতে চলে এসেছে। ওয়াল্টার চুপ করে থাকে। মারিয়ানা বলে, এখন তোমাদের দুজনের মধ্যে একজনই বাঁচতে পারবে, কারণ ওই নরক থেকে কেউ যদি আবার বেঁচে ফিরতে চায়, তাহলে জীবিত কোনো মানুষকে তার জায়গা ছেড়ে দিতে হবে। অর্থাৎ তুমি যদি তোমার বোনকে বাঁচাতে চাও, তাহলে তোমাকে মরতে হবে, এবং সূর্য ওঠার আগেই কাজিয়া তোমাকে হত্যা করার চেষ্টা করবে। ওয়াল্টার গভীর চিন্তায় পড়ে যায়। সে খেয়াল করে এপারলি তো আর ঘরের মধ্যে নেই। সে চুপচাপ চলে গেছে। এপারলি চাইছিল না তার ভাই তাকে প্রাণ দেওয়ার জন্য নিজে প্রাণ হারা, তাই সে নিজেই দূরে সরে গেছে। ওয়াল্টার আর মারিয়ানা দৌড়ে স্পিরিচুয়াল সোসাইটিতে পৌঁছায়। সেখানে সোসাইটির এক সন্ন্যাসিনী তাদেরকে প্রথমে আশ্রয় দিতে রাজি হয় না। মারিয়ানা কাঁদতে কাঁদতে অনুরোধ করে। সে বলে, আমাদের বিশ্বাস প্রত্যেক আত্মারই মুক্তি পাওয়ার অধিকার আছে,
দয়া করে সাহায্য করুন। সন্ন্যাসিনী শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। তবে সে বলে, তোমরা এখানে থাকতে তো পারো, কিন্তু মনে রেখো এই পবিত্র স্থানও তোমাদেরকে রক্ষা করতে পারবে না, কারণ কাজিয়া এক ভয়ঙ্কর ডাইনি। দেখা যায় ওয়াল্টারের শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। ফ্র্যাঙ্ক ছুটে আসে এবং ওয়াল্টারকে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু ওয়াল্টারের বিপদ এতটাই অস্বাভাবিক ছিল যে সে হাসপাতালেও নিরাপদ থাকবে কিনা কেউ জানত না। রাত বাড়তে থাকে। কাজিয়াকে দেখা যায় চার্চের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। সে বারবার চিৎকার করে কেমন একটা অদ্ভুত গলায় বলতে থাকে, ওয়াল্টার, তোমার বোনকে বাঁচাতে হলে তোমাকেই মরতে হবে। আমি চাই তুমি মারা যাও। চার্চের ভেতরে সন্ন্যাসিনী ওয়াল্টারকে বাঁচানোর জন্য প্রার্থনা করছিল, কিন্তু হঠাৎ চার্চের দরজা নিজে থেকেই খুলে যায়। কাজিয়ার ভয়ঙ্কর চিৎকারে পুরো চার্চ কেঁপে ওঠে। এতটাই জোরে চিৎকার করছিল যে চার্চের কাজগুলো একে একে ভেঙে পড়তে শুরু করে। সেই আঘাতে সন্ন্যাসিনী অজ্ঞান হয়ে যায়। এরপর কাজিয়া এক অদৃশ্য শক্তি দিয়ে ওয়াল্টারকে নিজের দিকে টানতে শুরু করে। ফ্র্যাঙ্ক তাকে প্রাণপণে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু সেই শক্তির সামনে ফ্র্যাঙ্ক সম্পূর্ণ অসহায় ছিল। অবশেষে কাজিয়া ওয়াল্টারকে টেনে চার্চের বাইরে নিয়ে যায় এবং দরজাটা ধপ করে বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে চারপাশ অস্বাভাবিকভাবে শান্ত হয়ে যায়। ফ্র্যাঙ্ক ঘুরে দাঁড়াতেই দেখে এপার্লি সামনেই দাঁড়িয়ে আছে, তার মুখে ভয়ের ছাপ। ওদিকে কাজিয়া ওয়াল্টারকে একটা নির্জন জায়গায় নিয়ে চলে যায় এবং একটা সুচ বের করে ওয়াল্টারের চোখে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই এপার্লি সেখানে পৌঁছে যায়। কাজিয়ার হাত থেকে সুচটা ছিনিয়ে নেয় এবং সেই সুচ দিয়েই কাজিয়াকে আঘাত করে। কাজিয়া যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তার শরীর ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই সে ছাই হয়ে বাতাসে মিলিয়ে যায়। সবকিছু শান্ত হয়ে গেলে ওয়াল্টার কাঁদতে কাঁদতে এপার্লির হাত ধরে। সে বলে, আমি চাই না তোমাকে আবার হারাতে। এপার্লি বলে, আমি আর ভয় পাই না, আমি এখন মুক্ত। দেখা যায় তার আত্মা মুক্ত হয়ে গেছে। ধীরে ধীরে তার শরীর আলো আর ধোঁয়ার মধ্যে মিলে যেতে শুরু করে এবং অবশেষে এপার্লির আত্মা মুক্তি পায়, চিরতরের জন্য অদৃশ্য হয়ে যায়। মারিয়ানা সকাল হওয়ার অপেক্ষা করছিল। সে মনে করেছিল ওয়াল্টার আর মারা যাবে না, তার কোনো বিপদ নেই, ওয়াল্টার হয়তো বেঁচে গেছে। সে ওয়াল্টারের যত্ন নিতে থাকে এবং ফ্র্যাঙ্ক লক্ষ্য করে ঘরের ছাদ থেকে কালচে রঙের এক ধরনের তরল টুপটুপ করে পড়ছে। বিষয়টা তার অস্বাভাবিক মনে হয়। সে আর মারিয়ানা মিলে ওপরের তলায় গিয়ে খোঁজ নিতে শুরু করে কোত্থেকে জলটা পড়ছে। ছোট্ট বন্ধ ঘরে তারা একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। সেখানে পড়ে আছে কাজিয়ার কঙ্কাল, আর একটা বাক্সের ভেতরে ছিল ব্রাউন জেনকিনের কঙ্কাল। তার মুখের হাড় মানুষের মতো আর শরীরটা ইঁদুরের মতো। ঠিক সেই সময় নিচে ওয়াল্টারে জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফেরার সাথে সে তীব্র বুকে ব্যথা অনুভব করে, যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। ফ্র্যাঙ্ক আর মারিয়ানা দ্রুত নিচে ছুটে আসে। ফ্র্যাঙ্ক হঠাৎই ওয়াল্টারের বুকের ভেতরে একটা অদ্ভুত শব্দ শুনতে পায় এবং পরের মুহূর্তেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে যায়। ওয়াল্টারের বুক ফেটে যায় আর তার ভেতর থেকে ব্রাউন জেনকিন বেরিয়ে আসে। সে ওয়াল্টারের শরীরের ভেতরেই লুকিয়েছিল। বেরিয়ে এসে সে অস্বাভাবিক কণ্ঠে বলে, যা হওয়ার তা তো হয়ে গেছে, আর কিছুই বদলানো যাবে না। ঠিক তখনই সূর্য উঠতে শুরু করে। ওয়াল্টার ধীরে ধীরে মারা যায়। ফ্র্যাঙ্ক ভেঙে পড়ে, চুপচাপ কাঁদতে থাকে। মারিয়ানা তাকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, আমার ছবিগুলো কখনো মিথ্যে বলে না, ওয়াল্টার চলে গেছে। গল্প কিন্তু এখানেই শেষ হয় না। ফ্র্যাঙ্ক আর মারিয়ানা ঘরটা ছেড়ে চলে যায়। দেখা যায় ব্রাউন জেনকিন আবার ওয়াল্টারের মৃতদেহের কাছে ফিরে আসে এবং ওয়াল্টারের বুকের সেই ফাঁকা ক্ষত জায়গাটা দিয়ে সে আবার ওয়াল্টারের শরীরে ঢুকে পড়ে। ব্রাউন জেনকিন মারা যায়নি। ওয়াল্টারের মৃতদেহকে নিজে পুতুলের মতো ব্যবহার করতে শুরু করে। ব্রাউন জেনকিনের প্রেতাত্মা ওয়াল্টারের শরীরের ভেতরে এখন, অর্থাৎ ওয়াল্টারের শরীরটাকে ব্রাউন জেনকিনের প্রেতাত্মা এখন থেকে কন্ট্রোল করবে। ওয়াল্টার হঠাৎ করে চোখ খুলে বসে ওঠে, যেন কিছুই ঘটেনি। ধীরে ধীরে উঠে দাঁড়ায়, নিজের বুকের ক্ষতটা কাপড় দিয়ে ঢেকে স্বাভাবিক মানুষের মতো হাঁটতে শুরু করে। তার মুখে ছিল অদ্ভুত এক হাসি, পৈশাচিক হাসি। এরপর তাকে শহরের রাস্তায় হাঁটতে দেখা যায়। সবকিছু যেন স্বাভাবিক, কিন্তু আমরা তো জানি ওয়াল্টার আর আগের ওয়াল্টার নেই। তার ভেতরে এখন বাস করছে ব্রাউন জেনকিন, ঠিক যেভাবে ব্রাউন জেনকিন মারা যাওয়ার পর একটা ইঁদুরের দেহে বাস করছিল, এবং এই জন্যই তার মুখটা ছিল মানুষের মতো এবং দেহটা ছিল ইঁদুরের মতো। যাই হোক, হাঁটতে হাঁটতে ব্রাউন জেনকিনের কণ্ঠস্বর শোনা যায়, যতদিন এই শরীর টিকে থাকবে ততদিন আমি এই শরীরের পুরো মজা নেব।
এই কথাগুলো বলতে বলতে সে মানুষের ভিড়ে হারিয়ে যায়, আর এই কাহিনী এখানেই শেষ হয়। মানে একটা ইঁদুরের দেহে থাকতে থাকতে সে আর কী বা করতে পারত, এখন সে সব কিছুই করে বেড়াবে আর কি। তো এই ছিল আজকের কাহিনী। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক আর ইনস্টা আইডি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থেকো। মানে একটা জিনিস মাথায় ঢুকলো না, মানে পিশাচিনী হওয়ার পর ওয়াল্টারকে চুমু খাওয়ার ব্যাপারটা, পরের জন্মে ওয়াল্টার হয়েই জন্মাবো।